রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা বিভক্তির মধ্যেই ১৬৬ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন ধারাবাহিক বৈঠক করছে। বিএনপি বলছে যেসব বিষয় ঐকমত্য হবে সেগুলোই চূড়ান্ত করে জুলাই সনদ হবে। অন্যদিকে এনসিপি বলছে মৌলিক সংস্কার হলে জুলাই সনদকে সমর্থন করবে তারা। আর জামায়াতে ইসলামী বিষয়ে বলছে যে বিষয়গুলোতে মতপার্থক্য থাকবে সেগুলো গণভোটের মধ্য দিয়ে সেটেল করতে হবে। মতপার্থক্যের এই রাজনীতিতে সামনের দিনের মেরুকরণ কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার। নির্বাচন ও রাজনীতির বিশ্বাস অবিশ্বাস এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। সেই সঙ্গে আরও আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা দেখছি দফায় দফায় জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে এবং লক্ষ্য হচ্ছে ঐক্য তৈরি করা। কিন্তু বর্তমান যে বাস্তবতা আমরা দেখছি, ঐক্য থেকে কতদূর আমরা আর কতটুকু অগ্রসর হলাম আমরা? ধন্যবাদ আপনাকে। আমি শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশিষ্ট আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার কাছে মনে হয় কি যে আমরা কতকগুলো শব্দ চয়ন আমার বিবেচনায় অপ্রয়োজনীয় করছি এবং শুরুতে কতকগুলো বিষয় ফয়সালা না করে আমরা আগানোর কারণে এটা ঘটেছে। কিন্তু আমাদের দিক থেকে কোনো কনফিউশন আমরা রাখছি না। তার কারণ আপনার এইখানে একাধিকবার বলেছে, আজকেও পরিষ্কার করে বলে দিই। প্রথমে তো ঐক্যমত্যের প্রশ্ন। ঐক্যমত বলতে আমরা কি বুঝবো এবং কতটুকু আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলে সেটাকে ঐক্যমত বলে আগাবো। আমি যদি সরল করেই বুঝতে চাই জিনিসটা, এখন একটু রেফার করি। আমি বারবার এটা রেফার করছি কারণ আমাকে তো এই অঙ্কর বাইরে যেতে পারবো না। আমি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে দ্বিতীয়বারে 5ই অক্টোবর 2024 আমাদেরকে যখন আমন্ত্রণ জানালেন, তখন তিনি আমাদেরকে দুটি কাজের মধ্যে একটা প্রথমে জানালেন যে উনি একটা সংস্কার কমিটি করেছেন, তারা কি করবেন। আমরা কিন্তু বাম গণতান্ত্রিক জোট লিখিতভাবে ওনাকে বলেছিলাম তখনই। প্রথমে একটা বিতর্কিত বিষয় ছিল, আমি সেটাকে আর পুনরুল্লেখ করি না, এক কথা বারবার বলতেও ভালো লাগে না, তা সেটাও বললাম। তারপরে আমরা যখন ওনাকে বললাম লিখিত, আমি বলছি একটা লিখিত ওনার কাছে আছে এই জন্যে যে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে যা যা সংস্কার প্রয়োজন সেটা করেই আপনি নির্বাচনী ধারায় যান। আর আমাদের প্রথম কথাটা তো আছেই যে এত বড় একটা হত্যাযজ্ঞ তার বিচারের কাজ দৃশ্যমান করা। ওটা তো আমরা বলছি, তখন নতুন করে বলার দরকার হয় না। তো এইটা বলার পরেই তখন আমরা আরেকটা পয়েন্টে সংবিধান নিয়ে একটু কোশ্চেন তোলা হলো। আপনি বলছি গত বছর অক্টোবরের কথা, তো বললাম যে আপনি সংস্কার নাম দিয়েছেন সংবিধান সংস্কার কমিটি, কিন্তু অনেককে তো এরকম আমরা দেখছি যে যারা এই সংস্কারকে পুনর্লিখন চায়, তাহলে এটা সমাধান হবে কিভাবে। এইবার এই কথা দিয়ে বলি, উনি যেটা কংক্রিট বললেন এবং আমরা ঐক্যমত্যে পৌঁছালাম। উনি বললেন না, এটা নিয়ে তো অত চিন্তার কিছু নাই, যার যা কথা তাকে বলতে দেন, আমি দেখবো। এটা উনি বলছেন, উনি মিন্স আমি ধরে নেবো দায়িত্বপ্রাপ্ত, দেখব যেসব ব্যাপারে সবাই একমত হচ্ছে সেটাকে আমি ধরে নেবো ঐক্যমত্য। দ্বিতীয়ত উনি আরেকটা কথা বলেছেন, আমি সবটাই বলছি, বললেন যে আমরা দেখব যে 19-20 পার্থক্য কিছু আছে কিনা। কোনো আলোচনা 19-20 যদি পার্থক্য থাকে এটা নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা করে ঐক্যমত্য করার চেষ্টা করবো, হলে হবে না হলে না হবে, ক্লিয়ার। অনেকদিন পরে উনি আরেকটা বললেন, ভাই নিশ্চয়ই মনে আছেন, উনি একবার বললেন যে হ্যাঁ আমরা সবাইকে কি বলছেন, যদি না হয় আমি অনলাইনে দেবো। তা আমরা তো বামপন্থীরা, কিন্তু আমি ব্যক্তিগত খুবই খুশি হয়েছি ওই পরের কথাটাই। কি কারণে জানেন? কারণ ধরেন এই যে আমরা সমাজতন্ত্র চাই, আমাদের 17 দফা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, এই যে দুই একটা আপনারা কথা বলতে সুযোগ দেন বলে দুই একজন জানে, তো জানে না, তো অনলাইনে দিলে সবাই জানতে পারবে, উনিও জানতে পারবে। আমরা তো এই কারণে বলছি এটা ভালো খবর দেন, তাহলে তো ফয়সালা হয়ে আছে। সুতরাং এই ফয়সালাটাকে যদি আমরা মানি তাহলে আমি কোনো সংকট দেখি না। কিন্তু এই ফয়সালা মেনে না মেনে ওই যেটা উনি আমাদেরকে বলেছেন, আমি জানি না অন্যদেরকে কি বলেছেন, তো এইটাই যদি ঐক্যমত্যের ফর্মুলায়, আমি কোনো সংকট দেখি না। কিন্তু এর বাইরে কেউ যদি মনে করি মৌলিক সংস্কার, সেটা কি, কারণ আমাকে যদি বলেন আমরা তো মৌলিক পুরোপুরি সংস্কার চাই, আমি তো চাই যে সমাজতন্ত্র, সেই লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, তার একটা কর্মসূচি আছে, তা সেটা না হলে কি আমি মানব না? তা হয়। আর এইটা আমি বলবো কিসের ভিত্তিতে? এইখানে তো সেইটার সুযোগ নাই। আমি কি বলবো যে ঠিক আছে এই পয়েন্টে ঐক্যমত্য হলো না, তাহলে কালকে এই পয়েন্টে গণভোট করবো? নো, এটাও বোধহয় কারেক্ট পথ না। কারেক্ট পথ ওইটাই, আমরা পরিষ্কার ওইখানেও বলেছি, আজকে আপনার মাধ্যমে দেশবাসীকে বলি
আমরা বলবো যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল, অনেক মতপথ আছে, আমাদের কতগুলো নীতিগত পজিশন আছে, কেউ কারোরটা কিন্তু ছাড় দেবেন, এটাই স্বাভাবিক। রাজনীতিতে নাহলে তো আমরা এক দল হয়ে যেতাম, তা আমরা যেহেতু বিভিন্ন দল, সুতরাং যেটা ঐক্যমত্য হবে আমরা বলবো এটা ঐক্যমত্য হলাম, আমরা ক্ষমতায় গেলে আমরা সেটা বাস্তবায়ন করব। কেউ যদি ক্ষমতায় না যায় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, অথবা ক্ষমতার বাইরে যারা থাকবে তারা এটাকে বাস্তবায়নের প্রচেষ্টা নেবে। এর বাইরে যে আলোচনাগুলো আসছে যে ঠিক আছে এইটা বেলায় এর মত ছিল, বির মত ছিল, সির মত ছিল, ডির মত ছিল, সেই মতগুলো নিয়ে জনগণের কাছে যাবে, যারা ক্ষমতায় যাবে আগামী পার্লামেন্ট, সেইগুলোই পুরোটাই কিন্তু তারা বিবেচনা করবে। এখানে কিন্তু কোনোটা আমাদের বিবেচনার কোনো ক্ষমতা এখন নাই। জামায়াতে ইসলামী যেমনটি বলছে যে যেই বিষয়গুলো নিয়ে মত পার্থক্য থাকবে সেটি সেটেল করতে হবে গণভোট দিয়ে, তো সেইটা তো তাদের মত, এটা কোনো আলোচনা কখনোই আসে নাই, এবং এটা সংস্কার প্রস্তাবের মধ্যে আমি জানি না ওনারা কি বলতে চেয়েছে, কিন্তু এইটাকে আমি ধর্তব্যের মধ্যে নিচ্ছি না। কারণ ধর্তব্যের মধ্যে এইটুকুই আমরা নেব, যেটা ওই যে বললাম প্রধান উপদেষ্টা এবং আরও যে কথা হয়েছে, আমরা আলোচনা করব, যতটুকু ঐক্যমত্য হয় আমরা সবাই বলবো যে এটা আমরা ঐক্যমত্য হলাম। ধরেন কিছু জায়গায় যদি পার্থক্য থাকে বলবো যে কথার কথা, ধরেন আমরা 100টা দল আলোচনা করছি, বলবো 90টা দলের এই মত, 10টা দলের এই মত, বা 5টা দলের এই মত, ওকে, জনগণের সামনে তুলে দেন। আগামী যখন নির্বাচন হবে আমি আমার যে ম্যানিফেস্টোতে বলবো যে আমাকে ক্ষমতায় দিলে এটা পালন করবে, উনি ওনার ম্যানিফেস্টোতে বলবে যে আমাকে এটা ভোট দেন, আমি পালন করব। জনগণ যাকে রায় দেবে তার দিকে যাব। সেখানে দেখি এটা ছাড়া তো আর কোনো পথ নাই। জনাব রহিন হোসেন প্রিন্স, যেমনটি আসলে বলা হচ্ছে যে সংস্কার বাস্তবায়ন নিয়েও কিন্তু বিভক্তি আছে। এনসিপি জামায়াত ইসলামী বলছে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন করতে হবে, সম্ভব হবে কি? না, এখানে দুইটা জিনিস, কিছু তো সম্ভব হবে, সেটা কোনো সমস্যা নাই। এই যে আপনি 166টার কথা বললেন, আমি জানি না আমার তো এখন সময় আছে কিনা, মানে দেবেন কিনা। আমাদের অ্যাকচুয়ালি ওনারা তো যদি ভুল না করি 11টা সংস্কার কমিটি করেছে, তার মধ্যে 5টা সংস্কার কমিটির খুবই মাইনর, মানে আমি সংখ্যায় মাইনর বলছি, 166টা নিয়ে আলোচনা শুরু করেছে। এবং 166টার মধ্যে জনপ্রশাসন, দুর্নীতি দমন আর হচ্ছে বিচার বিভাগ সংস্কার, এই 3টা সংস্কারের অধিকাংশ প্রস্তাবের সাথে কিন্তু আমরা সবাই একমত আছি বলে আমার কাছে খবর, বা আমরা অন্তত পক্ষে একমত আছি। এইগুলো যেটা আপনি এখন প্রচলিত আইনের মধ্য দিয়ে করা যায়, আছে না অনেক কিছু, সেটা করবেন। গুরুত্বপূর্ণ হলে অধ্যাদেশ জারি করবেন, নাহলে দরকার নেই। তো আমরা তো অনেক কিছু করা সম্ভব, কই দুদক সেটা করছে না কেন? সেটা তো আলোচনা আনছে না, আপনার টেবিলে তো কখনো আলোচনা করতে পারলাম না। জনপ্রশাসন কেন করছে না, আলোচনায় তো আনতে পারলাম না। বিচার বিভাগ কেন আলোচনা আনছেন না? তাহলে এইগুলো আপনার অবশ্যই করা যাবে, যেটা করা যাবে। কিন্তু ধরেন আমাদের সাংবিধানিক পরিবর্তন, আমি উদাহরণ দিই, একটা উদাহরণ দিই, পজিটিভ উদাহরণ, যে আমরা এই আলোচনায়, কারণ আমি ছিলাম, বা আমরা তো আমাদের পার্টি সহ বামজোটটা ছিলাম, ধরেন সবাই মিলে একটা ঐক্যমত্য হয়েছি অন্তত পক্ষে 70 অনুচ্ছেদ, এটা বহুল আলোচিত, জানেন যে পার্লামেন্ট মেম্বারদের একটা বাধ্যবাধকতা ছিল যে দলের বিপক্ষে কোনো ভোট দিতে পারতো না, হয় হ্যাঁ বা না। কিন্তু এইখানে 2টা পয়েন্টে একমত হয়েছি, যে 1 আস্থা ভোট, 2 অর্থ বিল, এই 2টা বাদে যে কোনো জায়গায় তারা ভোট দিতে পারবে। এক্ষেত্রে বিএনপির একটা রিজার্ভেশন আছে, তারা আর একটা যুক্ত করতে চায়, এবং তারা এটা খুব ন্যায্য সাথে বলেছে যে ভাই আমরা এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে আমরা বলবো, জনগণ ম্যান্ডেট দিলে করবো, তো এটা করতেই পারে। তাহলে এখন ধরেন এই যে 2টা প্রশ্ন, এই 2টা করতে গেলে তো সংবিধান পরিবর্তন করতে হবে। তা আমরা তো এটা এখন চাচ্ছি না। আমরা ঐক্যমত্য হলাম কেন? যে ক্ষমতায় যাবে এইটা যাতে তিনি করতে বাধ্য হন, তাহলে সেটাই করবো। তা আমি কি আগেই বলবো নাকি এখন সংবিধান এটা চেঞ্জ করেন? তাহলে কোনটা করবেন, করবেন না? কারণ আমাদের তো যেটা ঐক্যমত্য হচ্ছে এইটুকু, আর একটা আংশিক হচ্ছে না, এটা তো এটা জরুরি না। আমরা হয়তো এটা বলতে পারি যে ক্ষমতায় যাবে যেগুলো ঐক্যমত্য হলো, দয়া করে আপনার শুরুর অধিবেশনে, যদিও শুরুর অধিবেশনে কথাটা কথার মতো বলছি, কারণ একটা আইন বাস্তবায়ন করতে গেলে তার তো কতগুলো সাংবিধানে, মানে কি বলবে, কার্যক্রম আছে, প্রক্রিয়া আছে, কারেক্ট। আমরা বলতে পারি যে আপনারা ওই দৃশ্যমান প্রক্রিয়া করুন, সে ব্যাপারে আমাদের ঐক্যমত্য, এটাই হবে ন্যায্য। এইটা না করে কেউ যদি, এটা আমাদের দলের মত, কেউ যদি অন্য কোনো কথা সামনে আনে, আমরা মনে করি সেটা হবে আলটিমেটলি কালক্ষেপণ এবং নির্বাচনকে বিলম্বিত করা। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মৌলিক বিষয় সংস্কার হলেই আমরা জুলাই সনদকে সমর্থন করব, কিন্তু মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি ঐক্যমত্য হয় তাহলে সেটা আমাদের শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। আবার জামায়াত ইসলামী যেমনটি বলছে সংস্কারের আগে নির্বাচন দিলে ফ্যাসিবাদ ফিরে আসবে। এই বাস্তবতায় আসলে ঐক্যমত্য হবে কিভাবে? দেখুন, প্রিন্স ভাই যে কথাটা বলার চেষ্টা করছিলেন যে আপনি গ্লাসের অর্ধেক অংশ খালি দেখবেন না ভর্তি দেখবেন, সেটি তো মূল কথা। আপনার যদি ঐক্যমত্য করবার ইচ্ছে থাকে তাহলে আপনি তো জানেন যে 166টা কেন, তার চেয়ে বেশি সংখ্যক প্রসঙ্গ নিয়ে যদি আমরা ঐক্যের কথা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, দেখা যাবে যে বেশিরভাগ জায়গাতে আপনি যেতে পারবেন। এখন
এই প্রত্যেকটা বিষয়ের পেছনে যদি আপনার অন্য কোনো সদিচ্ছার বাইরে দিয়ে যদি রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আপনি তো নিশ্চয়ই চাইবেন যে প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হতে হবে। এখন আপনি প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করবেন না প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে না, আপনি সত্যিকার অর্থে একটা ঐক্যকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনি তো অন্তত বলতে হবে আপনাকে যে আমরা এই ঐক্যের জায়গাগুলোতে পৌঁছে গেছি। তার আগেই যদি আপনি আগ বাড়িয়ে কথাগুলো বলেন যে এটা না হলে এটা করব, এটা না হলে এটা করব, এই কথাগুলোর মধ্যে দিয়ে আপনারা কি মেসেজটা দিতে চান? মূলত মেসেজটা হচ্ছে এই যে, অর্থাৎ আমি একটা এমন একটা বাতাবরণ তৈরি করব, সেখানে আমি বলে দেবো যে না, আমি ঐক্যের কাছে যাইনি, ফলে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়নি, আমি যে কথাটা বলেছি সেটা প্রতিপালিত হয়নি, ফলে আমি নির্বাচনটা হতে দেব না। আর ফ্যাসিবাদের পুনরুত্থান হবে কি হবে না সেটা শুধুমাত্র এই একটি কথার ভেতর থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল, এটাকে বোধহয় এত সরলীকরণ করা বোধহয় ঠিক হবে না। আমরা বোধহয় দেশের মানুষকে বোধহয় খুব বেশি অবমূল্যায়ন করছি, তাদের অবস্থান, তাদের যোগ্যতা, তাদের বিচার বুদ্ধিকে খুব বেশি সম্মানিত বোধহয় করতে পারছি না। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কোনো একটা রাজনৈতিক দলের শুধুমাত্র একটা বলা কথা, কোনো একটা জিনিস প্রাপ্তি আর অপ্রাপ্তির সাথে ফ্যাসিবাদের মতো অত বড় জিনিসকে যুক্ত করা বোধহয়, জড়িয়ে দেওয়া বোধহয় ঠিক হবে না। কিন্তু আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা বরাবরই বলে থাকে যে আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে এমন কিছু পদ্ধতি আছে যেটি আসলে ফ্যাসিবাদ হতে সহায়ক ভূমিকা পালন করে। সেই বিষয়গুলো নিয়ে আসলে বিএনপি কি পরিকল্পনা করছে? আপনি দেখবেন, খেয়াল করে যে বিএনপি কিন্তু তার যে এই 31 দফার কথা বারবার ঘুরে ফিরে আসে আর কি, সেখানে কিন্তু এই যে সংস্কারের ধারণার কথা, যে আমরা বর্তমানে যেটা দেখছি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই ধারণাটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রিন্স ভাইও জানেন যে এটার অনেক আগে থেকে কিন্তু, প্রায় বছর দুয়েক আগে থেকে কিন্তু বিএনপি এই কথাগুলো বলবার চেষ্টা করেছে, এবং সেখানে কিন্তু একটা পরিষ্কারভাবে সেই মুখবন্ধে একটা কথা বলা হয়েছে যে স্বৈরাচারের পুনরাবৃত্তি হওয়ার জন্য বা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবার জন্য যে পদগুলো থাকে, গণতান্ত্রিক একটা প্রক্রিয়াকে সুবিন্যস্ত করবার জন্য এমন এমন ব্যবস্থাগুলো নেওয়া দরকার যেন সেগুলো রহিত করা যায়। সেই রহিত করবার জন্য কী কী আছে আমরা জানি যে বর্তমান গঠন শাসনতন্ত্রের মধ্যে বা আমাদের সংবিধানের মধ্যে যে ব্যবস্থাপনা রয়েছে তাতে ফ্যাসিবাদের উদ্ভব হতে পারে, খুব স্বাভাবিক। কারণ এখানে প্রধানমন্ত্রীকে এমনভাবে ক্ষমতায়িত করা হয়েছে যে তার পক্ষে এককভাবে ক্ষমতাকে প্রয়োগ করলে ফ্যাসিবাদের উত্থান হতে পারে, এটা খুব সঙ্গতভাবে যে কেউ বলতে পারে। কিন্তু সেই জায়গাগুলোতে তো চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনার রাষ্ট্রের 3টি স্তম্ভ রয়েছে, 3টি স্তম্ভকে আপনি সমানভাবে শক্তিশালী করুন এবং একটাকে আরেকটার সাথে এমনভাবে স্বাতন্ত্রতার জায়গায় রাখুন যে কেউ যেন কারোর উপর খবরদারি করতে না পারে। আপনি প্রধানমন্ত্রী ক্ষমতার ভিতরে যে একটা সুবিশাল, বলতে পারে বাধাহীন ক্ষমতাকে তাকে ক্ষমতায়িত করা হয়েছে, সেখানে সংক্ষিপ্ত করুন। তার সেই ক্ষমতার প্রয়োগ করবার যে ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে, জবাবদিহিতার মধ্যে আনুন। প্রয়োজনে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিয়ে ক্ষমতার একটা ভারসাম্য প্রতিষ্ঠিত করুন। সংসদকে প্রকৃত অর্থে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করুন এবং সকল কিছুর মধ্যে দিয়ে জনগণ তার নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করবার মধ্য দিয়ে যদি প্রকৃত ক্ষমতার প্রতিষ্ঠার একটা জায়গায় যেতে পারে, তাহলে ওই শক্তিকে ভয় পাবে না বা ওই শক্তিকে অবজ্ঞা করে একজন কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী শুধুমাত্র নির্বাচনে নির্বাচিত হয়ে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করে দেবেন, আমার মনে হয় না জনতাকে বা জনগণের রায়কে এত সরলীকরণ করা, এত সহজীকরণ করা বলে ঠিক হচ্ছে না আমাদের রাজনৈতিক অঙ্গনে। এই মুহূর্তে আমরা যে মত পার্থক্য দেখছি, ভিন্ন ভিন্ন অবস্থান যে দেখছি, একসময় আপনারা যাদের সরকার ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করেছিলেন, এখন তারা এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এই বিষয়টি নির্বাচনের আগে পরিস্থিতিকে জটিল করে তুলবে কিনা? এখন এই প্রশ্নের উত্তরটা বোধহয় আমার পক্ষে দেওয়া কতটুকু সহজ হবে জানি না। যারা নিজেরাই কিন্তু একটা সময় তারা অভিধায়িত হয়েছিলেন, তাদেরকে বলা হয়েছিল যে তারা এই সরকারকে নিয়োগ প্রদান করেছেন, সেই তাদেরই দেয়া নিয়োগপ্রাপ্ত সরকার এখন নিরপেক্ষতা হারিয়েছে। এটি মানে বলার জন্য কতটুকু যৌক্তিক হবে তাদের পক্ষ থেকে, বা সরকারি বা এই কথাটা বা এই মন্তব্যে কতটুকু বিব্রত বোধ করবেন, সেটা হচ্ছে তাদের দ্বিপাক্ষিক একটা বোঝাপড়ার ব্যাপার, এটা হতে পারে। তবে আমার মনে হয় যে খুব একটা যে কোনো একটা কারণ দেখিয়ে, ছোট্ট একটা ঠুনকো একটা অজুহাতে কাউকে নিরপেক্ষ বা পক্ষপাতিত্ব দুষ্ট এরকম এত বেশি সহজীকরণ মন্তব্য করা বোধহয় ঠিক না। কারণ একটা যদি দেখবেন কি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার সবগুলো সিদ্ধান্ত আমার পছন্দ হবে এমন তো নাও হতে পারে, তাই না? একটা সরকারকে কিন্তু সবাইকে সন্তুষ্ট করে চলতে পারবে, সব রাজনৈতিক দল সরকারের সব সিদ্ধান্তে খুশি হবে বা অখুশি হবে, এটা যেমন একেবারে নির্দিষ্ট করে বলা যায় না, তেমনি আমাদেরকেও কিন্তু এই সত্যটাকে মানতে হবে যে আমার ইচ্ছেটাকেই সরকার প্রতিফলিত করবে, আর সেটা হলেই আমি বলবো যে সরকার নিরপেক্ষ। বা আমার কোনো একটা পছন্দকে সরকার যদি কোনো কারণে সেটিকে সম্মানিত করতে না পারে, তাহলে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। এত সহজে বোধহয় কোনো কিছুকে বিচার করা বোধহয় ঠিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলোচনাটা আমরা লন্ডন বৈঠকের পর থেকে দেখছি, বলা হচ্ছে যে সরকার সেখানে শর্ত জুড়ে দিয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে সেই সঙ্গে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে, এমনটি বলা হচ্ছে সরকারের তরফ থেকে।
সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জনে বিএনপির সহযোগিতা কেমন হতে পারে সামনের দিনে, আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভিল, যে আলোচনায় আমরা ছিলাম সংস্কার ও বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতির শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একমত হয়েছে সরকার। এখন প্রশ্ন হলো, সরকারের লক্ষ্য অর্জনে বিএনপির সহযোগিতা বা ভূমিকা কেমন হবে? বিএনপির ভূমিকা প্রথম দিন থেকে যদি আপনি খেয়াল করে দেখবেন যে বিচারের ক্ষেত্রে তো সহযোগিতা করবার ব্যাপারটা তো আপনি জানেন যে বিচারিক প্রক্রিয়া, এখানে তো কারো হস্তক্ষেপ করাটাই বরং বলবো যে অসহযোগিতা। সেক্ষেত্রে নির্মোহভাবে বিচার প্রক্রিয়াটা যেন এগিয়ে যেতে পারে সরকারের উচিত ছিল। অনেকটা সময় পেরিয়ে গেছে, বিশেষ করে আমরা দেখবেন খেয়াল করতে কিছু কিছু হত্যাকাণ্ড তো আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা আবু সাইদকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেছি, আমরা মুগ্ধকে দেখেছি, ওয়াসিমকে দেখেছি। তো ফলে গ্রহণযোগ্য বিচার করবার জন্য যে ধরনের উপাদানের দরকার ছিল, সাক্ষ্য প্রমাণ আলামত, সেগুলো সবই পর্যাপ্তভাবে ছিল। তো সুতরাং সেগুলোকে সামনে এনে বিচার প্রক্রিয়া এতদিন অনেকটা এগিয়ে গেলে মানুষ মনে করতো যে সত্যিকার অর্থে পর্যাপ্ত এবং সন্তোষজনক এই যে বিশেষণগুলো যুক্ত হচ্ছে এখন, সেই বিশেষণগুলো যুক্ত করবার কোনো প্রয়োজন ছিল না, বরং অনেক বেশি দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পেতাম। আমরা তবু তারপরে বিশ্বাস করতে চাই যে সামনে যে কটা দিন পড়ে আছে এর মধ্যে প্রসিকিউশনের দক্ষতা বৃদ্ধি করা, দরকার হলে এক্ষেত্রে যদি কোনো বিচারের প্যানেলের বৃদ্ধি করার প্রয়োজন যদি হয় সেটা করা যেতে পারে। সব কিছু মিলে দৃশ্যমান বিচারে তো একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে গেলে তো আপনারা জানেন যে অ্যাপিল এবং অ্যাপিলের পরেও অ্যাপিল আছে, সেগুলোকে অতিক্রম করে চূড়ান্ত পর্বের বিচারের রায় পেতেও যেমন সময়টা লাগে, সেটাকে বিচারের হিসাবের মধ্যে রেখে দৃশ্যমান অন্তত কিছু বিচারের প্রাথমিক যে সমস্ত রায়গুলো যে বিচারিক আদালতের, সেটা তো আমরা দেখতেই পারি। আর সংস্কার বলতে যেটা পর্যাপ্ত শব্দটি এখানে আপেক্ষিক, এবং আমরা মনে হয় এই জায়গাতে সংস্কারের সাথে পর্যাপ্ত শব্দটি যুক্ত না করলে ভালো হতো, কারণ এটা যেহেতু পরিমাপযোগ্য কোনো বিষয় নয়, তখন আপনি পর্যাপ্তের মতন একটা পরিমাপযোগ্য একটা শব্দ জুড়ে দিয়ে একটা খামাখা একটা বিভ্রান্তির জন্ম দিলেন। অর্থাৎ আমি কতটাকে পর্যাপ্ত মনে করব, আপনি কতটাকে পর্যাপ্ত মনে করবেন, এরকম একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে এই বিষয়টির ভেতরে একটা সদিচ্ছাকে যেন আমরা প্রশ্নবিদ্ধ করতে চাইছি, সেদিকে না গিয়ে বরং সরকারের কাছে যেহেতু এই দায়িত্বগুলো রয়েছে, ফলে এই কথাগুলোকে ওনারা কাকে শোনাচ্ছেন, পর্যাপ্ত হোক সন্তোষজনক হোক, এই কাজটা তো তাদেরই করতে হবে। ফলে তাদের মনে হয় যে তারা নিজেদের জন্য একটা টাইম সেট করে নিয়েছেন, একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিয়েছেন, সেটাকে তারা যত দ্রুত প্রতিপালন করবেন। বিএনপির পক্ষ থেকে সহযোগিতার কোনো অভাব কখনো ছিল না, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমরেড রহিন হোসেন প্রিন্স। এবার জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে আমরা দেখছি নানামুখী আলোচনা চলছে, যেখানে বলা হচ্ছে যে এনসিসির এখতিয়ার ও কার্যপরিধি মূলত সীমাহীন। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে এনসিসির যে এখতিয়ার সেটি আসলে নির্বাচিত সরকারের চেয়েও ক্ষমতাধর হয়ে যেতে পারে সামনের দিনে। আবার অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বলছে যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদ কাঠামো থেকে বেরোতে চায় না। না, একটু শোনেন, এইসব আলোচনায় কিছু প্রবলেম আছে। আপনি বা যে কেউ একটা এরকম প্রশ্ন ছুড়ে দিলে এটা একটা অনেক বড় দাগের আলোচনা, দর্শকরা কিছুই বুঝতে পারে না। আপনি আমার দলের ওপিনিয়নটা এক কথায় বলে দিতে পারি, সেটা বলার আগে ছোট্ট একটু ভূমিকা দিই। আমি অন্যদের ওই দলের নেতাদের কাছে জিজ্ঞেস করেন, আপনি আমার দলের পজিশন আমাকে জিজ্ঞেস করেন, সেটাই বলা উচিত। আমরা এখন আছি একটা পার্লামেন্টের গণতন্ত্রের ধারায়, রাইট? একসময় রাষ্ট্রপতি শাসিত ছিল, সেটাকে আমরা বাতিল করেই পার্লামেন্টের ধারায় আছি। এই পার্লামেন্টের সার্বভৌমত্বই তো এখন নাই। সার্বভৌমত্ব দূরের কথা, আমাদের সংবিধান বলছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরাই এই দায়িত্ব পালন করে, প্রত্যক্ষ ভোটই তো নাই। তাহলে আপনি আগে আসেন, একটা ভালো লোককে নিয়ে একটা সার্বভৌম পার্লামেন্ট করি, জনগণের ক্ষমতার উৎস সেই জায়গায় যাই, এবং সেই জায়গায় যাতে প্রতিবন্ধকতা না থাকে সেই প্রতিবন্ধকতা দূর করি। এই পদ্ধতিতে যাওয়ার আগে আমি আর একটা সুপ্রাটিম করবো, কমিউনিস্ট পার্টি এটাকে কারেক্ট মনে করে না। সুতরাং আমরা ওই ধরনের এখন এই ধরনের কোনো সাংবিধানিক কাউন্সিলের প্রয়োজন মনে করছি না। এটাই এখন আসি, এই জন্য বললাম যে অনেক বড় দাগের আলোচনা, এটা আপনারও পক্ষে করা সম্ভব না, এগুলো দলিলপত্র নিয়ে বসতে হবে। এখন সাংবিধানিক কাউন্সিল কথার কথা, এই কথা বললে কেউ যদি আবার আমাকে বলে, আমি ছোট্ট একটা জায়গায় নিয়ে শেষ করি, কেউ যদি বলে আচ্ছা আমাদের কতগুলো সাংবিধানিক আছে, প্রতিষ্ঠান আছে যেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেটা গড়ে তোলা দরকার, এবং সেটা গড়ে তুলতে গেলে যদি পার্লামেন্টে একদল যেতে তাদের একছত্র আধিপত্য কি আমরা এখানে রাখবো? তার জন্য আর একটা প্রতিষ্ঠান করি।
আমাদের বক্তব্য হচ্ছে হ্যাঁ সেইটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কি করতে হবে সেইটা ভাবতে আমাদের আপত্তি নেই, কিন্তু সেইটা ভাবার আগেই দরকার হচ্ছে একটা সার্বভৌম সংসদ নির্বাচন, সার্বভৌম সংসদ। তখন এটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কি করা যেতে পারে করতে আমরা চিন্তা করতে আপত্তি করছি না, সেটা প্রোগ্রেসিভলি আমরা ভাবতে চাই। কিন্তু এখন আমার একটা সার্বভৌমত্ব পার্লামেন্ট নাই, ভোটের খবর নাই, কিভাবে যাব খবর নাই, আমি কতগুলো সুপ্রা টিমের কথা আননেসেসারি বলছি। আমি আননেসেসারি আমাদের মত, হয়তো ওনারা নেসেসারি মনে করতে পারেন, আমি তাকে কারোটা আপত্তি করছি না। তাহলে আপনার মত আপনার জায়গায় রাখেন, আমার মত আমার জায়গায় থাকুক। আসেন আপনার মত নিয়ে আপনি সেটা ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান, জনগণ আমাকে ম্যান্ডেট দিলে আপনি করেন, আমি আমার মত নিয়ে যাই, জনগণ আমাকে ম্যান্ডেট দিলে আমি করব। এই ছাড়া তো আর কোনো পথ নেই, কারণ আমরা ঘরে বসে তো কয়জন করতে পারবো না, করাটাও ন্যায্য হবে না। করতে হবে এগুলো করবে জনগণ, জনগণের কাছে যাই। আলোচনা যারা তুলছেন আমি দ্বিমত করছি না, ঠিক আছে, আলোচনা হয়েছে, আসেন আলোচনার পজিটিভ নেগেটিভ দিক আছে সেটা আলোচনা করি। কিন্তু যখন এটা ঐক্যমত্য হচ্ছে না, কেউ যদি মনে করি এটা ঐক্যমত্য হচ্ছে না তাহলে এটা আমি মানবো না কিছু, তাহলে সেটা তো চলে না। তাহলে তো বললাম যে তো কমিউনিস্ট পার্টির দিক থেকে আমরা যে সংস্কার প্রস্তাবে গেছি, আমার অনেক সময় মনে হয় আমাদের বোধহয় লিখিত এটা বলা উচিত ছিল, যেহেতু আমরা চাই সমাজতন্ত্র, সেই লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, ওইটা ছাড়া কোনো আলোচনা আমরা ঢুকবো না। কিন্তু এটা কি কোনো কথা হতো যে এই আলোচনা আমরা ঢুকবো? এটা তো উচিত না। ধরেন কথার কথা, আমি আবারও বলছি, যেটা আমি বলতে কখনো চাই না বলছি, আমরা কমিউনিস্ট পার্টি যে সমাজতান্ত্রিক সমাজ চাই, সেইটা গেলে তো আমরা খোল নলচে পুরো পাল্টে দেবো। কিন্তু আমি এখন যে আলোচনা করছি সেটা নিয়ে তো না, আমি এখন আলোচনা করছি যে বর্তমান ফ্রেমওয়ার্কে একটা বুর্জুয়া ডেমোক্রেসির ধারায় গণতন্ত্রকে কিভাবে অগ্রসর করে নিয়ে যাওয়া যায়, সেইটুকের মধ্যে কিন্তু আমি থাকতে চেয়েছি। এবং সেইটার মধ্য দিয়ে যেতে গেলে যার যার জায়গায় করব, আমি এটা সমাজতান্ত্রিক বিপ্লব করার চেষ্টা করব, সমাজ বিপ্লব করবো। উনি ওনাদের আইডিয়ায় যেটা আছে, যদি ওনারা, আমি যদি ভুল না করে দেখি, বাংলাদেশি জাতীয় দল যেটা করছে ওনারা করবেন, অন্যদের কাজ করবেন, তাহলে সেইটা করার জন্য যার যার প্রচার করবে এবং এটা ছেড়ে দিতে হবে জনগণের উপরে। জনগণ যেটা গ্রহণ করবে সেইটা নিয়ে আগাবো। আমি বললাম এটাকে একটা সুপ্রা পাওয়ার মানে আর একটা টিম মনে করি, এইটা এখন করা কোনো প্রয়োজন বলে আমরা মনে করছি না। বিগত সময় আমরা যদি জাতীয় সংসদের দিকে তাকাই, অনেকেই বলে যে জাতীয় সংসদে এক ধরনের সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে কোনো প্রশ্ন ওঠেনি, কোনো বিতর্ক আমরা দেখিনি, আমরা একপেশে আলোচনা দেখেছি। সেই জায়গা থেকে কি পরিবর্তন আনতে পারবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা? সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, সংসদীয় স্বৈরতন্ত্র পরিবর্তনে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি ভূমিকা রাখতে পারবে? না, আমাদের পরিষ্কার অভিমত যে না, এটা আমরা মনে করছি না। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যদি দেখেন, তাহলে এক এক দেশে এক এক কারণে হলেও একটা জেনারেলি হয়। কোনোটা যদি ধরেন ফেডারেল গভর্নমেন্ট যদি থাকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তার নানা প্রতিনিধিত্ব যদি দরকার হয়, তাহলে একটা আপার হাউস লোয়ার হাউস এই ধরনের জায়গা দরকার হয়। বা প্রসঙ্গক্রমে বলি, ধরেন বাংলাদেশ যদি কখনো আরও বেশি পপুলেশন হয়, আমাদের এইখানে যদি আরও অন্য ধরনের প্রয়োজন হয়, আমরা যদি প্রাদেশিক সরকারের জায়গায় যাই, আমি এখন বলছি না, আগামী 20-50 বছর পরে, তখন বিবেচনা করলে বা আরও পরে আমাদের বিবেচনা তখন ভাবতে পারি। কিন্তু যে কারণে বললেন যে এই যে স্বৈরতান্ত্রিক কাঠামো যাতে না ওঠে, তার জন্য এই ধরনের কাঠামো অনেকে মনে করেন, কিন্তু আমরা সেটা মনে করছি না। কারণ আপনি দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ যেভাবে নানা দল তার ওইখানে নির্বাচিত হওয়ার কথা বলে, তার মধ্য দিয়ে এ ধরনের কোনো প্রক্রিয়া গড়ে তোলা সম্ভব বলে আমরা মনে করছি না। বরঞ্চ আমরা মনে করি, এখানে ছোট করে 2-3টা কথা বলি। একটা হচ্ছে বলেছি যে 70 অনুচ্ছেদ, যেটা একেবারে একছত্র হ্যাঁ এবং না ভোট দেওয়ার অধিকার করে দিছিল, আমরা সংসদ সদস্যের কোনো ভূমিকা দেয়নি। ওইটা করলেও শৈশবে তা না, কিন্তু তাইলে একটা কালচার ডেভেলপ করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের ধারায় একছত্র ক্ষমতা যাতে এক ব্যক্তির হাতে কনসোলিডেটেড না হয়, সেটা করতে হবে। আপনি ধরেন স্থায়ী কমিটির ব্যাপারেও কিন্তু আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে অধিকাংশ আসন দিতে হবে বিরোধী দলকে। এখন যদি সেই বিরোধী দল, ধরেন আমরা তো অতীত দিনে দেখেছি কি গৃহপালিত বিরোধী দল হয়, তাহলে তো আর কোনো লাভ নেই। তার মানে আপনাকে পার্লামেন্ট মেম্বার যারা আসবে, উপযুক্ত মানুষ আসতে হবে, এবং সেই উপযুক্ত মানুষ আসার সাথে জড়িত কিন্তু স্থানীয় সরকার। আপনি স্থানীয় সরকারকে শক্তিশালী করে দেন, জনগণ কাছে থেকে তারা যাতে সেবা নিতে পারে, এবং যারা এই যে রাস্তাঘাটের উন্নয়ন অন্যান্য কাজ করতে চায় ওইটা করবে, আর যারা পার্লামেন্টে এসে আইন প্রণয়ন ছড়া এই ধরনের কাজ করতে চায় তারা করবে। এমনকি এরকম নিয়ম করি আমরা যে যারা পার্লামেন্ট নির্বাচিত ওই সময় সে এবং তার পরিবার বর্গ বা আত্মীয় স্বজন কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুর মধ্যে যেতে পারবে না।
তাহলে দেখবেন বহু মানুষ হয়তোবা যারা চিন্তা করে আইন প্রণয়নের কাজ করে তারা এখানে আসবে, অথবা অনেকে চলে যাবে জেলা পরিষদে, অনেকে চলে যাবে উপজেলা পরিষদে। তাহলে আপনি যে স্বৈরতন্ত্রের উদ্ভব সেটা কিছুটা হলেও ঠেকাতে পারবেন, কারণ এইগুলোর মধ্য দিয়ে জনগণের কাছে 3টা কাজ আপনি যদি করতে পারেন, একটা স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ যদি নিরঙ্কুশ করতে পারেন প্রতিটি ঘটনায়। যেমন প্রসঙ্গ করে বলে আরো 2টা প্রস্তাব এখন আলোচনা আসছে না, যেমন আমরা যদি না ভোটের বিধান করি, না ভোট একটা থাকবে, যে আমার পছন্দের প্রার্থী না থাকলেও ধরেন 5 জন না ভোট একটি পক্ষ হচ্ছে তখন, একটা পক্ষ, কারেক্ট। আরেকটা হচ্ছে আমাদের ধরেন একটা ধরেন আপনাকে নির্বাচিত করলাম 5 বছরের জন্য, তো আপনি জমিদার হয়ে গেলেন। কিন্তু যদি রিকল সিস্টেম থাকে, যে ভোটারদের এক অংশ যদি দেখে যে আপনি তার পক্ষে দায়িত্ব পালন করছেন না, তখন আপনাকে ওইখান থেকে ব্যাক করার সুযোগ পাবে, নতুন করে ইলেকশন হবে। এইটা হচ্ছে প্রচলিত সিস্টেমে বলছি। কিন্তু আমাদের বিবেচনায় আরেকটা সিস্টেম আমরা করতে পারি, যেটা বললাম যে আনুপাতিক নির্বাচন। স্থানীয় সরকার শক্তিশালী করে এইখানে যে যত % ভোট পাবে, সেটা এইবারই কিন্তু আমরা বলছি না, আলোচনা আসুক, আগামীতে দেখব যে দল যত % ভোট পাবে তারা তত % প্রতিনিধি ওইখানে দেবে। সেক্ষেত্রে আমরা নারী প্রতিনিধি, পুরুষ প্রতিনিধি নামগুলো বিবেচনা করতে পারবো। তাহলে আপনি অধিক দলের প্রতিনিধিত্ব এখানে আনলে এটা করতে পারবেন। আমি বলছি এক কথায় কোন একটা কাঠামো কালকেই করে আপনি সবকিছু স্বৈরতন্ত্র উচ্ছেদ করতে পারবেন এইটা না। কিছুক্ষণ আগে ভাই ফ্যাসিবাদের উচ্ছেদ কথা বলতে যে এই কথাই অনেকাংশে বলেছে, উনি কারেক্টলি অ্যাপ্রোচ করেছে বলে আমার কাছে মনে হয়। সুতরাং এইটা হচ্ছে পুরোটা একটা কালচারের উপরে নির্ভর করে। আরেকটা নির্ভর করে, শেষ কথা বলি, সেটা হচ্ছে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন আপনি ঠেকাতে পারবেন কিনা এবং তার সাথে জড়িত হবে কিনা এরা, এর উপরেই প্রধানত নির্ভর করবে। মওদুদ আলমগীর, আনুপাতিক নির্বাচন নিয়ে আমরা প্রথম থেকে নানামুখী বিতর্ক দেখছি। বিএনপি যেখানে ঘোর আপত্তি জানিয়েছে, আবার আমরা এনসিসি গঠন নিয়েও দেখছি বিএনপির আপত্তি রয়েছে। বিএনপি কি আসলে দ্বৈত কর্তৃত্ব তৈরি করতে চাইছে না? এখানে দ্বৈত কর্তৃত্বের বিষয় না। আপনি দেখবেন খেয়াল করে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এরা গঠিত হচ্ছে অনির্বাচিত একটি কাঠামোর মধ্যে দিয়ে মূলত, কিন্তু তারা করছে কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেরা নির্বাচিত করছে, গঠন করছে। এত বড় একটা মহান দায়িত্ব আপনি তাদেরকে দিচ্ছেন। এবং এই জায়গাতে কেউ যদি তার অবস্থান নিয়ে বলবার চেষ্টা করে যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে যদি কেউ না মানে তাহলে ফ্যাসিবাদের উদ্ভব হবে। আমরা কিন্তু এই আগের সময় যেমন শুনতাম না, কথায় কথায় রাজাকার, স্বাধীনতা বিরোধী। তো ফ্যাসিবাদ শব্দটি যদি এরকম ব্যাপক ব্যবহার হতে থাকে, তাহলে প্রকৃত ফ্যাসিবাদের যে অপরাধের যে মাত্রাটা সেটা কিন্তু অনেক বেশি তরল হয়ে যাবে। এবং তখন মানুষ কিন্তু ফ্যাসিবাদকে আলাদা করে একটা মানুষের উপর জেঁকে বসা একটা অপশক্তি হিসেবে পরে চিহ্নিত করতে পারবে না। আর দ্বৈত শাসনের কথা বলছেন, এইরকম কোনো বিষয়টা বিএনপির কাছে নেই। বিএনপি গণতন্ত্র মনে একটা দল। বিএনপি খুব সরলীকরণ অর্থে একটা জিনিস বোঝে যে একটা দল রাজনৈতিকভাবে তার নিজের প্রোগ্রাম, তার কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাবে, একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ যদি তার সেই কর্মসূচিকে পছন্দ করেন তাহলে সপক্ষে ভোট দেবেন, তারা সরকার গঠন করবেন, দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। এই জিনিসটাকে খুব বেশি আলোচনায় জটিল করবার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু এনসিসি নিয়ে যেমনটি বিএনপি বলছে যে এনসিসির ক্ষমতা সীমাহীন, তাদের কোনো জবাবদিহি থাকবে না, নির্বাহী বিষয়গুলো তো নিশ্চয়ই এনসিসির অধীনে থাকবে না। না না, এটা তো একমাত্র কথা হলো না। নির্বাহী বিভাগ এনসিসির অধীনে থাকবে কি থাকবে না, তার চেয়ে বড় কথা হলো কি যে আপনি এনসিসি গঠনের চিন্তাটা কেন করছেন। আপনাকে তো প্রথমে এটা বুঝতে হবে যে আপনার রাষ্ট্র কাঠামো তৈরি করবার ক্ষেত্রে যে যে সমস্ত আপনি অর্গানাইজেশনগুলো রাখছেন, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রাখছেন, তারা কি আপনার রাষ্ট্র পরিচালনার জন্য আপনার যথেষ্ট মনে হচ্ছে না? আপনি যদি তাদেরকে সাংবিধানিক দায়িত্ব যদি দিয়ে দেন, তারপরে ওইটিকে খবরদারি করার জন্য আরেকটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কেন? অর্থাৎ সংস্থার মধ্যে সংস্থা এরকম করে যদি একের চাইতে একের পর একের যদি আপনি এরকম করে স্তরে স্তরে যদি আপনি যদি খবরদারি করবার যদি একটা করে প্ল্যাটফর্ম তৈরি করে দেন, দিন শেষে কোনোটাই কাজ করে না। ফলে আমরা খুব সরল জায়গায় থাকি, বেসিক জায়গায় থাকি, যে এটা সংসদ হবে জবাবদিহিতার প্রকৃত জায়গা। যদি খুব ভালো পারফরমেন্স কেউ না করে, 5 বছর পরে যখন নতুন নির্বাচন আসবে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। আর যদি জনপ্রত্যাশার সাথে সম্পৃক্ত থেকে যদি কোনো দল যদি 5টি বছর যদি রাষ্ট্র এবং ক্ষমতা এবং সরকার পরিচালনা করতে পারে, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ তাকে পছন্দ করে নেবে। এই জায়গাতে আমরা ওই তথাকথিত ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের মানে উদ্ভব প্রতিহত করবার জন্য আপনি যত কাগজে হিসাব যতগুলোই করেন না কেন, যদি আমরা যদি মন মানসিকতায় যদি গণতন্ত্রকামী না হই, প্রকৃতপক্ষে যদি আমাদের ভেতরে যদি শুভবুদ্ধি না থাকে, তাহলে শুধুমাত্র কিছু রক্ষা কবচ লিখে আপনি কিন্তু কোনো পরিবর্তনের জন্য সদিচ্ছা ভীষণ জরুরি, এমনটি বলতে চাচ্ছেন আপনি। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। দর্শক, শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।